নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালে টিউশনে বেরোতে আজকে একটু লেট হয়েছিল, আর দেখুন তখনও কিন্তু রোদ বেরোয়নি, চারিদিক কুয়াশায় ঢাকা। দূর থেকে তো অনেকটা রাস্তাও দেখা যাচ্ছিল না। তো টোটোতে করে আজকে যাচ্ছিলাম, আর টোটোতে যাওয়ার জন্য ঠান্ডা হাওয়াও লাগছিল খুব। যেদিন দেরি হয়ে যায় সেদিন এমনিই টোটোতে করেই যেতে হয়। আর টিউশন থেকে ফিরে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে, করেছে চিচিঙ্গা ভাজা, উচ্ছে ভাজা, আর একদিকে একটু পালং শাক কাটা রয়েছে, পালং শাকের তরকারি হবে, আর হবে ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলুটাও আলাদা করে কেটে রেখেছে। এদিকে আবার কয়েকদিন আগে সোম সাইকেল থেকে পড়ে গিয়েছিল, সেটা আপনাদের আগের ভিডিওতে জানিয়েছি। তো আজকেও দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার ডেট ছিল, তাই সন্ধেবেলা দাঁতের ডাক্তারের কাছ থেকে ওকে নিয়ে ঘুরে এলাম। আর এদিকে আজকেই ছিল ওর জন্মদিন। তো জন্মদিনে বিশেষ কিছু করব আগে থেকে প্ল্যানও করিনি, আর সামনে কদিন পরেই পরীক্ষা, তাই ওকে একটু বুঝিয়ে বলেছিলাম যে এইবারটা আর জন্মদিনের দিন জন্মদিন পালন করতে হবে না, ডিসেম্বর মাসের 1 তারিখ থেকেই পরীক্ষা। তো ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ হয়ে গেলে না হয় একদিন জন্মদিনটা পালন করা যাবে। আর সেটা শুনেই ওর মন খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য ওর বাবা বলল যে না, ওর যখন মন খারাপ করছে তখন একটা কেক এনে বাড়িতেই কেটে ফেলো। তো তাই ওকে নিয়ে সন্ধেবেলা ইস্কনের মন্দিরে একটু প্রণাম করাতে নিয়ে এসেছিলাম। আর ফেরার পথে ইস্কনের মন্দিরের সামনে থেকে একটা নিরামিষ দোকান থেকে নিয়ে নিচ্ছি এখানে ভেজ বিরিয়ানি। এটাতে বিরিয়ানির মধ্যে পনির, ফুলকপি, সয়াবিন, এছাড়া শোলা কচুর চপ এগুলোও থাকে। দুপুরের দিকে একটা কেক অর্ডার করেছিলাম মিও অ্যামোরে থেকে, সেই কেকটা ফ্রিজে রাখা ছিল। তাহলে চলুন এখন সেই কেকটাই কেটে নেওয়া যাক। কেকটা আমি এখানে বার করে নিয়েছি, আর একটা বাটির ওপরে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে চলে এসেছি। মোমবাতিটা যাতে কেকের উপরে দিলে কেকটা নষ্ট না হয়, তার জন্য বাটির উপরে মোমবাতিটা দিয়েছি। আর এখানে ওর মামা বসে আছে। যাই হোক, চলুন এবার কেকটা কেটে নেওয়া যাক। ব্যাস, চলুন এবার কেক তো কাটা হয়ে গেছে, এখন সবাই একটু খাওয়া দাওয়া করে নেব। তার জন্য যে বিরিয়ানিগুলো এনেছিলাম সেগুলো এখন বার করে নিয়েছি, আর সবাইকে একটু করে খেতে দিয়ে দেবো। আর আগের দিন একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে চালতা সেদ্ধ করে রেখেছি, চালতার আচার বানাবো। তো আচারটা তো বানানো হয়ে গেছে, কিন্তু চালতার আচারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে এই ভিডিওতেই আমি চালতার আচারের রেসিপিটা অ্যাড করে দিই। তাহলে চলুন চালতার আচারের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো চালতার আচারটা বানানোর জন্য আমি একটা মশলার থালা রেডি করেছি, যার মধ্যে আছে জিরা, পানমৌরি, রাঁধুনি, এরপরে আছে 5 ফোড়ন, কালো সর্ষে, আর আছে কালো জিরা, গোটা ধনে, আর এখানে আছে গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এখানে একটা বাটির মধ্যে চিনি, আর একটা বাটির মধ্যে 1 বাটি গুড় নিয়েছি। আর সঙ্গে তো লবণ অবশ্যই থাকছে, আর আচার বানানোর জন্য সর্ষের তেলের ব্যবহার করছি। আগের দিনের ভিডিওটায় আপনাদের দেখিয়েছিলাম যে চালতাটাকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা হয়েছে। তো এখানে চালতাটাকে একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নেওয়া হচ্ছে, আর চালতাটাকে এখন শিল নোড়া ব্যবহার করে, মানে শিল নোড়ার যে নোড়াটা থাকে সেটা ব্যবহার করে মা এখন চালতাগুলোকে একটু ছেঁচে নিচ্ছে। তাহলে কি হবে, চালতাগুলোর মধ্যে ভালোভাবেই লবণ আর মিষ্টি ঢুকবে। তো এই রকমভাবে সমস্ত চালতাগুলোকে একটা বড় জায়গার মধ্যে নিয়ে মা এগুলো একটু ছেঁচে নিচ্ছে। যদিও এটা শিলে করলে খুব ভালো হয়, তবে মা বললো যে কড়াইয়ের মধ্যেই খুব সুন্দরভাবে হয়ে যাবে, তার জন্য কড়াইয়ের মধ্যেই মা এটা করে নিচ্ছে। যে কড়াইটার মধ্যে চালতাটা ছেঁচে নেওয়া হচ্ছে, কড়াইটা একটু মোটা আছে, তাই কোনো অসুবিধে নেই। তবে পাতলা কোনো কড়াইতে কিন্তু আপনারা এটা করতে যাবেন না, শিল নোড়ার ওপরে ছেঁচে নিলেই খুব ভালো হয়। তো ছেঁচে নেওয়ার পরে চালতাটাকে আরেকটা ছোট কড়াইয়ের মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি। এবার সেই বড় কড়াইটাকেই আবারও ভালোভাবে ধুয়ে আমি গ্যাস অন করে নিয়েছি। আর এখন এই শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, আর এর সঙ্গে দিয়ে দেব গোটা তেজপাতা। ব্যাস, এবার শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু কিছুক্ষণ এগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে। হালকা একটু গরম হয়ে গেলেই এগুলোকে নামিয়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে তেজপাতা আর শুকনো লঙ্কাটা গরম হয়ে গেছে, এটাকে এখন একটা প্লেটের মধ্যে বার করে নিচ্ছি। ব্যাস, এবার শুকনো লঙ্কা তেজপাতা ভেজে তো তুলে নিয়েছি। এরপর যে মশলাগুলো গুছিয়ে রেখেছিলাম, যেমন জিরা, পানমৌরি, রাঁধুনি, 5 ফোড়ন, কালো সর্ষা, গোটা ধনে, কালো জিরা, এগুলো সমস্তই
এক চিমটা করে বাটির মধ্যে রেখে বাকিগুলো সমস্তই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস চলুন, এবার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার মশলাটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার এই মশলাটাকে মিক্সিতে দরগুঁড়ো করে নিতে হবে। দরগুঁড়ো মানে পুরোপুরি এটাকে ডাস্ট করব না, হাফ ভাঙা ভাঙা মতো হবে আর হাফ মশলাটা গুঁড়ো হবে। তো পুরোটা একেবারে মিহি পাউডার করব না। তো চলুন তাহলে এটাকে এখন মিক্সিতে ট্রান্সফার করে নিই। ব্যাস এবার মিক্সিটা আমি চালিয়ে নিয়েছি কয়েক সেকেন্ডের জন্য। জাস্ট অন করেছি আর অফ করেছি। এবার এই গুঁড়োটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মশলাটা পুরোপুরি কিন্তু পাউডার হবে না, এই রকম হাফ ভাঙা ভাঙা অবস্থায় থাকবে। তো এটা এখন সাইড করে দিলাম। আর একটু আগে যে শুকনো লঙ্কা আর তেজপাতা ভেজে রেখেছিলাম সেটাকে এখন এই থালাটার মধ্যে নিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কার বোটাগুলো এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। তো এক এক করে সমস্ত শুকনো লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে হাতে জাস্ট এগুলোকে একটু মুঠো মুঠো করে দেব আর পারলে শুকনো লঙ্কাগুলো হাফ কেটে দুভাগ করে দেব, কারণ এটাকে পুরো আমি মশলার সাথে গুঁড়ো করিনি। বেশি গুঁড়ো করলে আচারটা খুব বেশি ঝাল হয়ে যাবে। এগুলোকে একটু গোটা গোটা রাখতে হবে। তার জন্য হাতেই যতটা পেরেছি আমি ভেঙে নিয়েছি আর শুকনো লঙ্কাগুলোকে একটু কেটে নিয়েছি। ব্যাস এবার আচার বানানোর জন্য সমস্ত মশলা আমাদের রেডি। আবারও আমি কড়াইটা গ্যাস অন করে বসিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। ব্যাস এবার সর্ষের তেলটা গরম হয়ে উঠলে যে শুকনো লঙ্কা আর তেজপাতাটা রেডি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে ঢেলে দেব। এবার যে আলাদা করে গোটা মশলাগুলো একটু একটু রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। ব্যাস এবার ফোড়ন দেওয়া হয়ে গেছে। তো এবার খুন্তি দিয়ে ভালো করে একটু সব জিনিসটাকে নেড়ে চেড়ে নিলাম। এরপরেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে যে চালতাগুলো ছেঁচে রেডি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। তো এবার চালতা দেওয়ার পরে খুন্তি দিয়ে ততক্ষণ চালতাটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর ভেতরের যে এক্সট্রা ময়েশ্চারটা আছে সেটা রেডিউস হয়ে আসছে। তো এইভাবে নাড়তে নাড়তে যখন চালতার গা থেকে সর্ষের তেলটা ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে যে চালতার ময়েশ্চারটা কিন্তু রেডিউস হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি অল্প পরিমাণ লবণ এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু চালতা সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম তাই এখানে লবণের পরিমাণটা কম রাখলাম, না হলে বেশি নোনতা হয়ে যেতে পারে। তো লবণটা দেওয়ার পরে আবারও ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে। আশা করি এবার ব্যাপারটা দেখেই বুঝতে পারছেন যে তেলটা কিন্তু চালতার গায়ের সাথে আর লেগে নেই, তেলটা ছাড়া ছাড়া হয়ে এসছে। তো এবার ময়েশ্চারটা পুরোপুরি রেডিউস হয়ে গেছে। এখন কিন্তু চিনি বা গুড় আমরা দিয়ে দিতে পারি। আর আজকে চালতার আচার বানানোর জন্য চিনি আর গুড় আমি দুটোই ব্যবহার করছি। কারণ হচ্ছে কি, গুড়টা দিলে কালার আর ফ্লেভার দুটোই ভালো আসবে। তো এখানে চালতার পরিমাণটা হচ্ছে 4টা বড় বড় চালতা মা এনেছিল। তো সেই অনুপাতে আমি এখানে একটা ছোট বাটিতে মেজারমেন্ট করে 1 বাটি চিনি দিয়েছি। এখন এই চিনিটাকে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেওয়া অবধি ওয়েট করতে হবে। ততক্ষণ অবধি এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর না নাড়াচাড়া করলে নিচে কিন্তু চিনিটা বসে গিয়ে আচারটা পুড়ে যেতে পারে। তো চিনিটা আচারের মধ্যে কিন্তু একেবারে গলে গেছে। এরপরে আমি গুড়টা দিয়ে দিচ্ছি। এবার গুড় দেওয়ার পরে গুড়টা যতক্ষণ না গলছে ততক্ষণ এটাকে আবারও নাড়াচাড়া করে নিতে হবে লো ফ্লেমে। আর গুড়টা আমি এখানে একসাথেই সবটা দিয়ে দিইনি, প্রথমে হাফ দিয়েছি। আগে নেড়ে চেড়ে নেব, ভালোভাবে গুড়টা মিশে গেলে টেস্ট করে একটু মিষ্টিটা দেখে নিতে হবে। যদি বেশি মিষ্টি হয়ে যায় তাই জন্য গুড়টা পুরোটা আমি একসাথে দিচ্ছি না, হাফ হাফ করেই দিচ্ছি। যদি দেখি যে মিষ্টি ঠিক আছে তাহলে এক্সট্রা গুড়টা আর দেবো না, আর যদি দেখি যে মিষ্টিটা কম আছে তাহলেই কিন্তু একমাত্র ওই হাফ গুড়টা ইউজ করব। যাই হোক, এবার গুড়টা তো দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে।
তো এইভাবে পুরো গুড়টা কিন্তু এখন চালতার সাথে খুব ভালোভাবে মিশে গেছে আর আচারটাও আমাদের হয়ে এসছে। এখন যে আগে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি চালতার আচারের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। ব্যাস, এবার এই মশলার সাথে চালতার আচারটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের টক ঝাল মিষ্টি চালতার আচার কিন্তু রেডি হয়ে যাবে, যেটা নিরামিষ বা আমিষ যে কোনো দিনেই গরম ভাতের সাথে দারুণভাবে জমে যাবে। যাই হোক, চলুন তাহলে আমার কিন্তু চালতার আচার একদম রেডি। এটাকে এখন ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আর এটাকে কোনোভাবে ঢাকা দেওয়া এখন যাবে না। ফ্যানের হাওয়ার তলায় রেখে দিলে ভালোভাবে এর হিটটা রেডিউস হয়ে যাবে। তারপরে একেবারে ঠান্ডা হলেই কিন্তু একে কোনো কৌটার মধ্যে রাখবো, না হলে গরম অবস্থায় কৌটায় রেখে দিলে কিন্তু এর মধ্যে যে হিটটা আছে সেটা ময়েশ্চারের আকারে ভেতরে জমে গিয়ে চালতার আচারটাকে নষ্ট করে দিতে পারে। তো এই রকমই কিছু ছোটোখাটো জিনিস মাথায় রাখতে পারলেই যে কোনো রান্না বা যে কোনো জিনিস খুব সহজেই তৈরি করা যায়। তো যাই হোক, এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আচারটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। এরপর আচারটা ঠান্ডা হয়ে গেলে একটা সুন্দর কাঁচের জারের মধ্যে এটাকে স্টোর করে রেখে দেবো। তো এই রকম করে যদি আপনারাও বাড়িতে বানান তাহলে খুব সহজেই 1 বছর পর্যন্ত আচার সংরক্ষণ করে রাখা যায়, কোনোভাবেই নষ্ট হয় না। আর রোদে দেওয়ার কথা ভাবলে হ্যাঁ, মাঝে মধ্যে রোদে দেওয়াই যায়। আর আমরা তো ছোটোবেলা থেকে দেখেই আসছি যে বাড়িতে মা, কাকিমা, দিদারা আচার তৈরি করতো আর মাঝে মধ্যেই এই শীতের সময় ভালো রোদ উঠলে আচারগুলোকে রোদে দিয়ে দিয়ে রাখতো। তো এখানে আমি আচারটাকে ঠান্ডা করে নিয়েছি আর এই রকম একটা সুন্দর কাঁচের জার নিয়েছি। এটার মধ্যেই আমি এখন কিছুটা আচার স্টোর করে রেখে দেব। চলুন তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। খুব শিগগির নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর আপনারা এই আচার সংক্রান্ত কোনো টিপস বা ট্রিক্স থাকলে বা কিছু মতামত থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আজকের ভিডিওটা আপনাদের সত্যিই ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। চলুন তাহলে আজকের মতো আসি, নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।